সবাইকে। তো রেলওয়ে এনটিপিসি প্রস্তুতি শুরু করার আগে 10টি পয়েন্ট অবশ্যই মাথায় রাখবে। দেখো আজকের ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য, যারা কিন্তু এনটিপিসি এক্সামকে খুব একদম সিরিয়াসলি নিয়েছো এবং একটি পোস্ট নিজের জন্য কিন্তু বরাদ্দ করতে চাইছো। ঠিক আছে, আজকে কতগুলো পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের কিন্তু সচরাচর কিন্তু স্কিপ হয়ে যায় বা স্টুডেন্টদের মাথায় কিন্তু এগুলো থাকে না। এইগুলো কিন্তু তোমরা একটা খাতায় লিখে লিখতে পারো। এখান থেকে কিন্তু কোনো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং যে কোনো পরীক্ষা, শুধুমাত্র এনটিপিসি বলছি না, যে কোনো পরীক্ষা শুরু করার আগে, প্রস্তুতি শুরু করার আগে তোমায় কিন্তু এই কয়েকটা পয়েন্ট মাথায় রেখে চললে পরে তুমি কিন্তু সাকসেস, যেটা তোমার রেশিওটা, সেটা কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট যেটা এনটিপিসির জন্য থাকে, জোন সিলেকশন। দেখো তোমরা কিন্তু অনেকে জোন সিলেকশন নিয়ে অনেক কিছু বলছো যে অমুক জোনেতে কাট অফটা একটু কম যায়, তাই জন্য ওখানে করবো। কেউ ধরো দেখা গেল কারোর বাড়ি তোমাদের ওয়েস্ট বেঙ্গলের সাউথের দিকে, ঠিক আছে, সাউথে, নর্থ বেঙ্গলের দিকে না, সাউথ বেঙ্গলে তার বাড়ি। এইবার সে কি করলো, দেখা গেল গুয়াহাটি, আরআরবি গুয়াহাটিতে দেখা গেল তাদের কিন্তু একটু হলেও ওখানে কাট অফটা কম, প্রিলিমিনারি বলো, সিবিটি 1 বলো, সিবিটি 2 বলো, সেখানে। এইবার তোমরা কি করলে, ফট করে ওইখানে গুয়াহাটি তুমি অ্যাপ্লাই করে দিলে, এবং তোমরা জানো যে যে কোনো একটা জোনেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, মাল্টিপল জোনে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তো সেক্ষেত্রে তোমাদের কি হয়, দেখা গেল তার বাড়ি সাউথ বেঙ্গলে এবং সে এখান থেকে দিয়ে দিল ওখানে, হয়তো দেখা গেল সে কলকাতা করতে পারতো, কলকাতা দিতে পারতো, কিন্তু কলকাতা থেকে দিল না কেন, সে শুধুমাত্র যে কাট আপটা একটু বেশি যায় বলে। এবার কলকাতা কাট আপ কত যায়, কলকাতা আগের বারে প্রিভিয়াসলি কাট আপ ছিল 85 মতো, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বলছি। এবং ওখানে দেখা যাবে তোমাদের, ওখানে দেখা গেল 72 হলো বা তোমার 78 হলো। এই জোন সিলেকশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তুমি সবসময় চাইবে। এবং আর একটা জিনিস কিন্তু মাথার মধ্যে রাখবে, কেউ যদি চাকরি প্রস্তুতি করতে থাকে এবং সেই লেভেলে তার যদি প্রস্তুতি থাকে, জোনটা কোনো কিন্তু ম্যাটার করে না। ঠিক আছে, যে অমুক জোনেতে গিয়ে একটু কম পাবো বলে সেখানে চলে গেলাম, একটা সারা জীবনের ব্যাপার রয়েছে। তুমি ধরো ওখানে যখন যাবে, তোমার এখান থেকে গিয়ে তোমাকে ওখানে কাজ করতে হবে, ওখানকার আবহাওয়া, ওখানে জল, ওখানে খাবার দাবার, ওখানে লাইভলিহুড, সমস্ত কিছু ওখানকার মতো হবে তোমার। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাকে যখন তুমি জোন সিলেক্টই করবে, প্রথমে প্রেফারেন্স রাখবে যে হোম জোন হিসাবেই থাকুক প্রথমে, এবং তারপরে তুমি যদি মনে হয় যে না, আমার প্রিপারেশনের ক্ষেত্রে জোনটাকে সিলেক্ট করে নিয়ে আমি বাইরে পোস্টিংয়ে যাওয়ার থেকে আমার প্রিপারেশনটাকে বুস্ট আপ করে আমি ঘরের কাছে থাকি, এটা একটা বুদ্ধিমানের কাজ হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু, আমাদের আরআরবি কলকাতার ক্ষেত্রে কি হয়, বিভিন্ন যে নন বেঙ্গলিরা তারা কিন্তু অ্যাপ্লাই করে এখানে, কেন এখানকার আমাদের এখানে লাইফস্টাইল বলো, ফুড হ্যাবিট বলো, এবং একদম পুরো কলকাতার মতো জায়গায়, যেগুলো তোমাদের এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায়, যেখানে ধরো সমস্ত কিছু ট্রান্সপোর্টেশন সিস্টেম বলো, এনভায়রনমেন্ট বলো, সব কিছু কিন্তু অনেকটা মোটামুটি আমাদের সব কিছুর ক্ষেত্রে একটা হেলদি। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু তারা কি করে, প্রেফারেন্স হিসেবে কিন্তু আরআরবি কলকাতাটাকে রাখে। ঠিক আছে, তো তোমাদের প্রথম যেটা করতে হবে, জোন সিলেকশনটা কিন্তু খুব ভালো করে করবে। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে, অনেকে কিন্তু অ্যাপ্লিকেশন করে ফেলেছো যে জোন সিলেক্ট দাদা হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তোমরা এইটা কিন্তু সিলেকশনটা এরকম নয় যে তুমি জোন সিলেকশনটা প্রেফারেন্সের মধ্যে কোথায় দিলে কোথায় না দিলে সেটা নয়। তোমার মেনলি হচ্ছে প্রস্তুতিটা হচ্ছে মেন, তুমি যে প্রিপারেশনটা নিচ্ছ এই প্রিপারেশনটা হচ্ছে মেন। এই প্রিপারেশনটা যদি তুমি ঠিকঠাক করে নিতে পারো, যে কোনো জন্যই তোমার চাকরি হোক না, সরকারি চাকরি, রেলওয়ের চাকরি, খুব ভালো চাকরি, সেখানে তুমি মোটামুটি একটা ভালো অঙ্কের স্যালারি পাবে, এবং নিজের জীবনটাকে তুমি মানে যেমন করে তুমি চাইবে সেরকম করে তুমি অ্যাটলিস্ট ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স তোমার থাকবে। ঠিক আছে, এরপর হচ্ছে টার্গেট ইয়ার পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সি। দেখো অনেকে লেভেল ওয়াইজ কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে। এবার কিছু কিছু জন থাকে তাদের কিন্তু স্পেসিফিক, যেমন কিছু জনে থাকে তারা কিন্তু স্টেশন মাস্টার দেয়, কিছু জন থাকে গুডস গার্ডস দেয়, কিছু জন থাকে যে কিছু যায় না, এরকমভাবে উল্টো পাল্টাভাবে সে পোস্ট প্রেফারেন্স দিয়ে দেয়। তো ওরকম করলে হবে না, তোমাকে কিন্তু সেট ইউর পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সি কতগুলো আছে সেটা কিন্তু তোমাকে কিন্তু একটু জেনে নিতে হবে, এবং তুমি সেইভাবে তোমার প্রস্তুতি শুরু করবে। ঠিক আছে, যখন তুমি স্টেশন মাস্টারে দেবে, দেখা গেল তুমি আরআরবি কলকাতার আন্ডারে তুমি স্টেশন মাস্টারে দিচ্ছ, তো স্টেশন মাস্টার যখন তুমি দেবে, ঠিক আছে, স্টেশন মাস্টারে কিন্তু তোমাদের কম্পিটিশন অনেক সময় অনেক ক্ষেত্রেই তোমার কিন্তু হাই থাকে কম্পিটিশন। তো সেখানে তুমি ধরো একই স্টাডি মেটেরিয়াল পড়ছো, সেই জিএস পড়ছো, সেই ম্যাথ পড়ছো, সেই অ্যাডভান্স ম্যাথ পড়ছো, সেই রিজনিং পড়ছো, সমস্ত কিছু সেই 6 ঘন্টা থেকে 8 ঘন্টা প্রিপারেশন নিচ্ছ, পড়ছো, তো তুমি সবসময় চাইবে যে ওপরের দিকে কিন্তু থাকার জন্য। ঠিক আছে, তো নিজেকে প্রিপারেশনটা সেভাবে করবে, কোনো রকমভাবে নিজেকে ডাউন করবে না। প্রিপারেশনে ডাউন করা মানে কি, আমি আজকে একটা দেখা গেল যে আমি আরআরবি কলকাতা ছেড়ে যাচ্ছি অন্য একটা জায়গায়, অন্য একটা জন্য আরআরবি আহমেদাবাদে যাচ্ছি, কেন ওখানে একটু কাট আপটা কম হয় বলে। ঠিক আছে, বা কেরালার সাইডে কোনো একটা আমি তামিলনাড়ুতে দিচ্ছি বা চেন্নাইয়ে দিচ্ছি, আরআরবি চেন্নাই দিচ্ছি, এরকম করলে পরে তোমার কি হবে, তোমার নিজের একটা যে সেলফ কনফিডেন্স সেটা কিন্তু ডাউন হতে থাকবে, কেন তুমি প্রথমেই কিন্তু
এই জিনিসটা থেকে তুমি কিন্তু নিজেকে অনেকটা ডাউন করে ফেলেছো। তো সেটা কিন্তু করা যাবে না। পোস্ট প্রেফারেন্স, জোন সিলেকশন এবং তুমি কোন ভ্যাকেন্সিতে যেতে চাইছো সেটা কিন্তু আগে থেকে মাইন্ডটা সেট থাকবে, ঠিক আছে? যে অনেকে দেখবে ডাব্লিউবিসিএস পরীক্ষা দেয়, ডাব্লিউবিসিএস পরীক্ষা দেয় অনেকে থাকে আমি এক্সিকিউটিভই হব, আমি কিন্তু কোনো রকম রেভিনিউ অফিসার হবো না, আমি কোনো রকম আলাদা যে গ্রুপ ডি অফিসার হবো না, গ্রুপ সি ব্লক ডেভেলপমেন্ট, আমি কিন্তু এক্সিকিউটিভ হবো। তাদের মাইন্ডসেটটাই থাকে। তো তোমার কিন্তু এখানে একটা মাইন্ডসেটের ব্যাপার রয়েছে। তো সেই মাইন্ডসেটটা আগে স্থির করো, জোনটাকে সিলেক্ট করো, পোস্টটাকে করো, কোন পোস্টে যেতে চাইছো, কাঙ্ক্ষিত পোস্ট কি সেটাকে আগে তুমি দেখো, তারপর তুমি সেই যে কোনো একটা হয়ে গেল এরকম যেন না হয়, ঠিক আছে? আর একটা হচ্ছে এক্সাম ক্যাটাগরি। এক্সাম ক্যাটাগরি বলতে তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো তার যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো রয়েছে, যেমন ধরো ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি থাকে তার যে ডকুমেন্টসগুলো রয়েছে, এইগুলো টেকনিক্যাল টার্ম রয়েছে কি, যা আই ভিশন রয়েছে এবং অল দ্য টেকনিক্যাল ডকুমেন্টস, এগুলো কিন্তু তোমরা মোটামুটি দেখে নেবে এবং সেখান থেকে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে, সেগুলোর গাইড তোমরা নিতে পারো। আর অ্যাপ্লিকেশনটা অন টাইম কিন্তু করার চেষ্টা করবে, কেননা যত বেশি তুমি দেবে, হয়তো দেখা যায় প্রথমের দিকে যখন তোমাদের থাকে, যদিও এটা নর্মালাইজেশন হবে, তো প্রথমের দিকে শেষের দিকে যখন থাকবে তোমাদের কিন্তু দূরে তোমাদের এক্সাম হল হওয়ার একটা চান্স থাকে, যেরকম প্রিভিয়াসলি কিন্তু হয়েছিল। তো এবার কি হবে সেটা আমি জানি না। তো সেক্ষেত্রে তোমাদের এই কয়েকটা জিনিস পয়েন্ট ওয়ানে কিন্তু তোমরা মাথার মধ্যে রাখবে। প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে কাট অফ বেড়ে যাচ্ছে বলে নিজেকে আনকমফোর্টেবল ফেলে দেওয়া বা নিজেকে ছোট মনে করা, এরকম কোনো জায়গা নেই। কেননা তুমি যে জিনিসটা পড়বে সেম জিনিস কিন্তু আর একটা যে আরআরবি আহমেদাবাদ থাকবে সেও পড়বে, আবার তুমি আরআরবি কলকাতাতে দিলে সেও সেই সেম পড়বে, ঠিক আছে? তো সুতরাং তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জোন সিলেকশন, পোস্ট প্রেফারেন্স এবং অল দ্য টেকনিক্যাল ডকুমেন্টস অ্যান্ড অল দ্য টেকনিক্যাল রিকোয়ারমেন্ট যা যা আছে সমস্তগুলো কিন্তু প্রথমে ফিক্সড করতে হবে প্রিপারেশনে যাওয়ার আগে, প্রস্তুতি যাওয়ার আগে। ফার্স্ট পয়েন্ট যেটা, এটা তোমার থাকলো। এবার সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ারে তোমাকে কাট আপটা একটু দেখে নিতে হবে। মানে আমি এটা কেন বলছি, অনেকে যেরকম বললাম না তোমাদেরকে, যে এখানেই দেখো 8 নম্বরে যে তোমাদের এই লেভেল 6-এ 8 নম্বরে দেখো স্টেশন মাস্টার যেটা রয়েছে, এই যে কলকাতা আরআরবি কলকাতা, এটা সিবিটি 1-এ তোমাদের কাট অফ মার্কস কত গিয়েছিল, আউট অফ 100 তোমাদের গেছিলো 85.25, ঠিক আছে? এইটা কিন্তু আগের বারে গেছিলো। তো এবারে তোমাকে কিন্তু ওই জোন ওয়াইজ কাট আপটা প্রিভিয়াস ইয়ারে একবার দেখে নিতে হবে, সিবিটি 1-এ কোথায় গিয়েছিল, সিবিটি 2 কোথায় গেছিলো, এবং তুমি কোন জোনের জন্য, ধরো আরআরবি কলকাতায় তুমি দিয়েছো সাপোজ, তো আরআরবি কলকাতায় তুমি দেবে। এই বছরে তুমি ধরে রাখো 85 থেকে 90% তোমাকে কিন্তু সেম ইয়েতেই রাখতে হবে। এবং তুমি যখন একটু লেভেল 2 এর দিকে যাবে, দেখো ওপর দিকে দেখো লেভেল 2 যখন তুমি যাবে, এখানে লেভেল 2, লেভেল 6, লেভেল 5-এ যখন যাবে দেখো একটু কমে যাচ্ছে, 73 পয়েন্ট এটা হয়ে গেল। লেভেল 4-এ যখন দেখো 71। যত তোমার লেভেল হাই হবে, যেমন এখানে দেখো স্টেশন মাস্টার রয়েছে লেভেল 6-এর আন্ডারে, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস রয়েছে লেভেল 6-এর আন্ডারে, এদের দেখো কাট আপটা সবসময় বেশি। মানে সব ছেলেদের কিন্তু টার্গেট থাকে স্টেশন মাস্টার এবং কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসে কিন্তু থাকে। তারপরে তোমাদের জুনিয়র টাইম কিপার, কমার্শিয়াল গার্ড, গুডস গার্ড, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, এগুলো লেভেল 4, ঠিক আছে? লেভেল 4, লেভেল 5-এ থাকে। তো প্রথমেই কিন্তু ছেলেদের কিন্তু মেনলি তোমাদের টার্গেট থাকে স্টেশন মাস্টার। এইটা কিন্তু একটা খুব মানে একটা পপুলার পোস্ট বলা যেতে পারে এই এনটিপিসি সেগমেন্টে, ঠিক আছে? তো প্রথমেই তোমাকে যেটা করে নিতে হবে, তুমি যে জোনেতে অ্যাপ্লাই করেছো, দেখা যাবে তুমি কলকাতা জোনেতে অ্যাপ্লাই করছো, আমি ফর এক্সাম্পল বলছি, তুমি কলকাতাতেই করেছো, তো কলকাতা জোনে তুমি প্রত্যেকটা লেভেলে তুমি কাট অফটা সিবিটি 1 এবং সিবিটি 2 এর ভালো করে দেখে নাও যে আগের বছরে কাট অফ কত গিয়েছিল। ডেফিনেট করে 2019-20 থেকে 2024-এ এখন যখন প্রিপারেশন নিচ্ছ তোমরা, নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট অনেক বেশি, নাম্বার অফ কোয়ালিটি স্টুডেন্ট অনেক বেশি, অনেক স্টাডি কিন্তু অনেক স্টাডি মেটেরিয়াল বলো, অনেক মক টেস্টের কোর্স বলো, এইসব অনেক অনেক মানে বলা যেতে পারে যে ইকুইপমেন্ট কিন্তু, হ্যাঁ, যে যে তোমার ধরো যেটা নিয়ে বেস করে তুমি পড়াশোনা করবে সেগুলো অ্যাডভান্স লেভেলে কিন্তু বেরিয়ে গেছে। তো সুতরাং কম্পিটিশন এখানে কিন্তু একটু হাই হতে চলেছে, ঠিক আছে? বোঝা গেল 2 নম্বর পয়েন্টটা। এবার 3 নম্বরে চলে আসো। টিসিএস তোমাদের এইখানে টিসিএস তোমাদের যত প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে রেলওয়েতে, ঠিক আছে, 2000 একদম 16-17 থেকে 19-20 পর্যন্ত বা 21 পর্যন্ত যত পরীক্ষার কোশ্চেন এসছে সব কিন্তু তুমি চ্যাপ্টার ধরে ধরে একদম করবে। কারণ টিসিএস একটা তোমাদের প্যাটার্ন দেখবে ফলো করে, যে কোশ্চেনে ওরা মোটামুটি টপিক ওয়াইজ দিতে থাকে, তো সেই লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী তোমরা একবার দেখে নেবে। যেমন এখন যেমন সিজিএল এর পরীক্ষাটা টিসিএস নিচ্ছে, তো সিজিএল এর পরীক্ষাটা তোমাদের কিরকম লেটেস্ট প্যাটার্নে হচ্ছে সেটা একটু দেখে নেবে। সিএইচএসএল, এমটিএস বলার বক্তব্য হচ্ছে সিজিএল, সিএইচএস, এমটিএস, এনটিপিসি, গ্রুপ ডি, এএলপি যত পরীক্ষা তোমাদের হয়েছে সমস্ত কিন্তু পিওয়াইকিউ, জেনারেল স্টাডিজ, জিএস, জেনারেল সায়েন্স, ম্যাথ এবং রিজনিং সমস্ত কিন্তু তোমরা কিন্তু এই পিওয়াইকিউটা কিন্তু
ডেফিনেট করে মাস্ট সলভ, একদম রেকমেন্ডেড রইল, ঠিক আছে। এখান থেকে তুমি কিন্তু পরীক্ষার যে ধরন, কোশ্চেনের যে নেচার, সেটা তুমি জানতে পারবে, মানে কিরকম ধরনের পরীক্ষায় তুমি বসতে চলেছো বা কিরকম ধরনের পরীক্ষা তোমার হতে চলেছে, সেটা থেকে তুমি কিন্তু একটা আইডিয়া পাবে, এখানে একটা ভাস্ট নলেজ কিন্তু এখান থেকে তুমি গেইন করতে পারবে। সুতরাং তোমাকে কিন্তু আমি তোমাদের এই যে আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম যে চ্যানেলটা রয়েছে, এটা কিন্তু রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডি বা রেলওয়ে সংক্রান্ত বা এই ধরনের ডাব্লিউবিসিএস এবং মিসলেনিয়াস পিএসসি সংক্রান্ত কোনো ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে না। এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র রেলওয়ে সম্বন্ধ বা সিজিএল, সিএইচএসএল, এমটিএস এই সম্বন্ধে কিন্তু তোমাদের ক্লাস আসবে বা তোমাদের আসবে। তো এইটা তোমরা কি করবে, এই চ্যানেলটাকে তোমরা ফলো করবে। আমি তোমাদের এখানে ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো, যেগুলো তোমাদের একদম তোমাদের অ্যানালাইসিস করে বলে দেবো যে ধরো ফিজিক্স থেকে কোন চ্যাপ্টারে এনটিপিসিতে সব থেকে বেশি কোশ্চেন এসছে, বা কোন চ্যাপ্টারে, মানে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন দিল 2020-21 লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী এনটিপিসিতে, ঠিক আছে। তারপরে তোমাদের ফিজিক্সের আরও যে চ্যাপ্টারগুলো রয়েছে, তারপরে তোমার কেমিস্ট্রি চ্যাপ্টার রয়েছে, বায়োলজি চ্যাপ্টার রয়েছে, সমস্ত চ্যাপ্টারগুলোকে আমি একটা একটা করে তোমাদের কিন্তু ভিডিও আকারে নিয়ে আসবো, যেখানে তোমাদের কিন্তু একটা ডেপথ অ্যানালাইসিস, ইনডেপথ অ্যানালাইসিস থাকবে, যেখানে তোমাদের কিন্তু টাইমটা অনেকে অ্যানালাইসিস করার জন্য বেঁচে যাবে। তোমরা সেই টাইমটা সেলফ স্টাডি, মক টেস্ট দেওয়া, নিজেদের পড়াশোনা, ম্যাথ প্র্যাকটিস, রিজনিং প্র্যাকটিস, এগুলো তোমরা করতে পারবে, ঠিক আছে। তো সেটা আমি তোমাদের জন্য করে দেবো। 4 নম্বর পয়েন্টে দেখো, এক্সাম প্যাটার্নটা কি আছে সেটা তোমাকে একদম একটা জায়গায় লিখে রাখতে হবে বা প্রিন্ট আউট করে নিতে হবে। দেখো সিবিটি 1 এর প্যাটার্ন কি আছে, এনটিপিসি 2024 এর জন্য স্টেজ 1 সিবিটি 1 এ এটা হচ্ছে ম্যাথামেটিক্স। তোমাদের ম্যাথ থাকবে 30 মার্কসের, নাম্বার অফ কোশ্চেন 30 এবং 30টাই তোমাদের মার্কস থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং 30 এবং জিকে থাকবে তোমাদের কতগুলো, 40, মানে টোটাল 100টা, ঠিক আছে। এখানে যেমন দেখো তোমাদের ম্যাথামেটিক্সের কিন্তু এইখানেও কিন্তু অ্যাডভান্স ম্যাথের বেসিক এবং অ্যাডভান্স দুটোই দেয়, রিজনিং এর ক্ষেত্রে বেসিক এবং অ্যাডভান্স দুটোই থাকে। আর জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দেবো যে জেনারেল অ্যাওয়ারনেসে তোমরা কোন কোন টপিকগুলো পড়বে, কোনগুলো থেকে বেশি কোশ্চেন এসছে, এবং তোমাদের একটা তোমাদের একটা প্র্যাকটিস সেট আমি তোমাদের জন্য নিয়ে আসবো এনটিপিসি, যেখানে তোমরা যদি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, হোপফুলি তোমাদের এই 40 মার্কসের কিন্তু যে টার্গেটটা রয়েছে, এখানে 40-এর মধ্যে তোমাকে কিন্তু 38+ কিন্তু মার্কস করতেই হবে, ঠিক আছে। আর এখানে তুমি ধরে নাও 30-এর মধ্যে 28+, আর ম্যাথের ক্ষেত্রেও ধরে নাও 28+ তোমাকে কিন্তু মার্কস আনতেই হবে, ঠিক আছে। সব মিলিয়ে কিন্তু তোমাকে এখানে 90% মানে 85 তো আগের বারেই কাট অফ ছিল, এবারে 85-এর থেকে বেশি, এবার 90% পর্যন্ত তোমাকে কিন্তু স্কোর করতে হবে। খুব বেশি কিন্তু এখানে তোমাকে এই পার্সেন্টাইল কিন্তু খুব বেশি কমালে কিন্তু তুমি এখান থেকে বাদ হয়ে যাবে, কারণ তোমার যদি মোটামুটি একটা স্টেশন মাস্টার ওরকম হয়, আবার যে লেভেল 2, 3, 4 এর থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে কাট অফটা সেটা কিন্তু অনেকটা কমে। কিন্তু তোমাকে সবসময় কি বলেছে, ওপর দিকে তোমার কিন্তু চিন্তা ভাবনা থাকবে, নিচের দিকে নয়। এরকম ধরনের পোস্ট কিন্তু 5 বছরে একবার বেরোয়, তো সুতরাং এই টাইমটা কিন্তু তোমার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে, যেখানে তুমি কিন্তু এই ধরনের পোস্টটা কিন্তু তুমি নিতে পারো, ঠিক আছে। এবার সিবিটি 1 এর যে সিলেবাস, সেটা আমি আগের দিনও তোমাদের বলে দিয়েছিলাম। এটা হচ্ছে ম্যাথের সিলেবাস, এটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্সের সিলেবাস, এটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাস। ম্যাথে কি আছে, যেমন ধরো নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এসসিএম, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, জিওমেট্রি, অ্যালজেব্রা, সমস্ত কিছু, ট্রিগনোমেট্রি সব আছে কিন্তু, ঠিক আছে। এলিমেন্টারি স্ট্যাটিস্টিক পর্যন্ত কিন্তু এখানে ঢোকানো রয়েছে, মানে বেসিক এবং অ্যাডভান্স ম্যাথের সমস্ত টপিক এখানে রয়েছে। রিজনিং এর ক্ষেত্রে তার স্টেটমেন্টস, কোর্স অফ অ্যাকশন, ডাইরেকশন, ম্যাপস, তারপরে তোমাদের গ্রাফ রয়েছে, সিলগস রয়েছে, প্যারাজাম্বেল রয়েছে, সমস্ত কিছু তোমাদের ভার্বেল এবং নন ভার্বেল প্রত্যেকটা রিজনিং রয়েছে। আমি কি করব, তোমাদের জন্য পরবর্তীতে একটা তোমাদের ক্লাস নিয়ে আসবো, যেগুলোতে আমি শুধুমাত্র সিলেবাসগুলোতে আলোচনা করবো, যে তোমরা কোন কোন সিলেবাসগুলো বেশি করে এমফাসাইজ করবে এবং কোন কোন সিলেকশনে তোমাদের সিলেবাসে কোন কোন টপিকে বেশি মাত্রায় কোশ্চেন দিয়েছিল আগের বারে, এবং এবারে কি কি টপিকের জন্য আসতে চলেছে, ঠিক আছে। তো আমি এগুলো তোমাদের জন্য নিয়ে আসবো এক এক করে, তোমরা কিন্তু হোপফুলি অনেক বেশি বেনিফিটেড হবে। এরপর সিবিডি 2 এর ক্ষেত্রে দেখো, ওখানে যেরকম 30 মার্কস ছিল, এখানে 35 এবং জিকে দেখো জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু 50 হয়ে গেছে, 120 মার্কস 120, এখানে কিন্তু 90 মিনিট, টাইমটা কিন্তু তোমাদের 90 মিনিটই থাকছে, ঠিক আছে। এখানে কিন্তু স্পিড অ্যান্ড অ্যাকুরেসি আরও বাড়াতে হবে, কেননা তোমার যদি স্পিড অ্যান্ড অ্যাকুরেসি যদি না বাড়ে, তাহলে কিন্তু এখানে দেখো 120টা মার্কস হয়ে গেছে, এবং তোমাদের কিন্তু এখানে টাইমটা কিন্তু কমছে না, ওই সেম থাকছে। সুতরাং তোমাকে যেটা করতে হবে, সেম ওয়েতে কিন্তু এখানেও কিন্তু যে সিলেবাসটা সিবিটি 1 এবং সিবিটি 2 এর ক্ষেত্রে সেম সিলেবাস রয়েছে, এবং তোমাদের এখানে কিন্তু কোশ্চেনের যে লেভেলটা, এটা কিন্তু অনেকটা কিন্তু এখানে সিবিটি 2 এ কিন্তু অনেকটা আপ থাকবে সিবিটি 1 এর থেকে, ঠিক আছে। এবার হচ্ছে আপডেট ইউর স্টাডি ম্যাট, মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ নোটস অ্যান্ড এমসিকিউ। এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট পার্ট। এইটা তোমরা কিভাবে রেডি করবে সেটা আমি বলছি। যারা ধরো সেলফ স্টাডি করছো বা কোনো ইনস্টিটিউশনে পড়ছো, স্যারের কাছে পড়ছো, যে কোনো জায়গায়, যা কিছু সবার জন্য অ্যাপ্লিকেবল। ধরো তোমরা
ইউনিটে ফিজিক্সের যে চ্যাপ্টার রয়েছে, একটা ফিজিক্সের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কি ইউনিট। ঠিক আছে, ইউনিট চ্যাপ্টারটা রইলো। এখানে তোমাকে কি করতে হবে, নোটবুকের মধ্যে ইউনিটে প্রথমে তোমাকে একটা নোটস বানিয়ে নিতে হবে, একদম ইউনিটের পুরো, ধরো এখানে তো পুরো পুরো খাতা জুড়ে তুমি একটা নোটস এখানে এতদূর পর্যন্ত বানালে। ঠিক আছে, এটা 4-5 পাতা পর্যন্ত ইউনিটের নোট হলো। এবার তুমি কি করলো, বিভিন্ন পরীক্ষায় ইউনিটের যে চ্যাপ্টার থেকে এমসিকিউ সলভ করলে। এবার তুমি তোমার নোটটা যখন পড়লে, পড়ার পর তুমি এমসিকিউ লাগাবে। এমসিকিউ লাগিয়ে দেখবে যে কিছু কিছু এমন পয়েন্ট থাকবে, এক্সট্রা পয়েন্ট যেগুলো, বা এক্সট্রা এমসিকিউ যেগুলো রয়েছে, যেগুলো তুমি কিন্তু তোমার এই নোটসের মধ্যে কিন্তু নেই। এইগুলো তোমাকে কি করতে হবে, এক্সট্রা ইনফো বলে, এখানে একটা এক্সট্রা ইনফো বলে তোমাকে একটা ছোট্ট করে হেডিং করতে হবে। ঠিক আছে, এবং এখানে যে এমসিকিউ সেশনের মধ্যে তুমি যেগুলো যেগুলো পারছো না, বিভিন্ন পরীক্ষায় এসছে, সিজিএল এসছে, এমটিএস বলো, রেলওয়ে প্রিভিয়াস ইয়ার বলো, বিভিন্ন যে স্টেট পিসিএস, তামিলনাড়ু বিভিন্ন যে স্টেট পিসিএস এর কোশ্চেনগুলো রয়েছে, সেগুলোতে তোমাদের ইউনিটে যে চ্যাপ্টার রয়েছে সেখান থেকে তুমি কি করলে কোশ্চেন লাগাবে। যত বেশি কোশ্চেন লাগাবে তত কিন্তু তোমার কিন্তু একটা ভাস্ট আইডিয়া হয়ে যাবে যে তোমার কিরকম ধরনের নোটসটা রেডি হয়েছে। তুমি কিন্তু একটা জিনিস কিন্তু তোমাদের নোটস থেকে তুমি কোয়ালিটি কেমন সেটা তুমি বিচার করতে পারবে ওখানেই, যে তুমি তোমার নোটটাকে প্রথম পড়বে, তারপর তুমি যাবে এমসিকিউ লাগাতে। এবং তুমি যদি 80 থেকে 90%, মানে 10টার মধ্যে 8 থেকে 9টা কোশ্চেন পেয়ে যাচ্ছ, তাহলে তোমার নোট যেটা তুমি বানিয়েছো সেটা কিন্তু সুপার কোয়ালিটির আছে। আর এখানে যদি 4 থেকে 5টা কোশ্চেন তুমি লাগাতে পারো, ধরো দেখা যাবে তুমি 4-5টার বেশি কোশ্চেন লাগাতে পারছো না, এবং এই 4-5টা কোশ্চেনের মধ্যে তুমি ঘোরাফেরা করছো, এই 4-5টা হলে কিন্তু তোমাকে কি করতে হবে, এই যে এমসিকিউ থ্রুতে তুমি যে এক্সট্রা ইনফরমেশনগুলো পাচ্ছ সেগুলো তোমাকে নোটসের মধ্যে একদম নিচের দিকে লিখে রাখতে হবে। ঠিক আছে, এই মেথডে তোমার কিন্তু চলবে যতদিন না পর্যন্ত তুমি সাকসেস পাচ্ছ। শুধুমাত্র এনটিপিসির জন্য বলছি না, যে কোনো এক্সামের জন্য কিন্তু তুমি পড়াশোনা করো না কেন, সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু এইরকম মেথডই কিন্তু অ্যাপ্লিকেবল হয়। প্রথমে একটা বেস নোট, বেস বুক, যা কিছু তুমি একটা নোট, তুমি একটা যে কোনো বইও হতে পারে, যে তুমি কোনো একটা সায়েন্সের বই নিয়ে পড়ছো, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারে পড়ছো, এবং ওই বইটা পড়ার পর দেখলে, তুমি দেখলে যে এমসিকিউ লাগাতে গিয়ে কিছু কোশ্চেন তুমি পারছো না, ডেফিনেট করে হতেই পারে, একটা বইয়ের মধ্যে কোনোদিনই সম্পূর্ণভাবে কিন্তু এরকম ইনফরমেশন দেওয়া সম্ভব নয়। তখন তোমাকে কিন্তু ওই এক্সট্রা ইনফোগুলো এখানে লিখে রাখতে হবে, এবং এই নোটটাকে কম্প্যাক্ট নোট তৈরি করতে হবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাকে অ্যানালাইসিস করতে হবে, ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার। আমি তোমাদের রেলওয়ের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন বেশি আসছে সেগুলো তো পরবর্তী দিনে ভিডিও আনবই। তাছাড়া তোমরা চ্যানেল কিভাবে নোটটা রেডি করবে, বা তোমরা কিভাবে এক্সট্রা ইনফোগুলো খুঁজবে বা দেখবে, কোন সোর্স থেকে তোমরা এইগুলো করবে, সেগুলো আমি কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। সুতরাং এইটা যদি তুমি করতে পারো, একদম এখানে তুমি নেক্সট 100 ডেটে যদি তুমি এই জেনারেল স্টাডিজটা সম্পূর্ণ মাত্রায় তুমি যদি করতে পারো, তাহলে কিন্তু তুমি এই যে 40 নাম্বার সিবিটি 1-এ এবং সিবিটি 2-এ 50 নাম্বার রয়েছে, এখানে তুমি 90% কোর্স স্কোর কিন্তু করতে পারো। 38% তোমাকে 40-এর মধ্যে 36 থেকে 38টা কোশ্চেন কিন্তু পারতেই হবে, কেননা কাট আপ কিন্তু, যেহেতু আমাদের স্টেশন মাস্টার যদি তোমার থাকে টার্গেট, সেক্ষেত্রে তুমি ধরে নিতে পারো 85 থেকে 90 কাট আপ যাচ্ছে। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদেরকে বলবো এখানে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে নোটস বা এমসিকিউ যে কোনো সেশন পড়া, কারণ যে যাই কিছু তুমি ফলো করো না কেন, সোর্স কিন্তু একটাই রাখবে। দেখা গেল তুমি সায়েন্সের জন্য 3টে বই পড়তে শুরু করে দিলে, এরকম করলে কিন্তু তুমি কোনো বইটাই দিনের শেষে শেষ করতে পারবে না। যে কোনো একটাকে বেস বই বানাবে। তুমি যদি লুসেন্টের জেনারেল সায়েন্স পড়ো, তো লুসেন্টের বইটাই ধরলে, বা তুমি যদি যে স্যারের কাছে পড়ছো, স্যার একটা নোট দিয়েছে তোমাদেরকে, সেই স্যারের নোটটা তুমি প্রিন্ট আউট করে নিজের কাছে রাখলে, এবং প্রিন্ট আউট করে রাখার পর তুমি এমসিকিউ লাগালে, প্রচুর পরিমাণে এমসিকিউ লাগাও, লাগানোর পর যে এক্সট্রা ইনফোগুলো পাচ্ছ ওখানে নোটের মধ্যে পুট করে দাও, তাহলেই তো তোমার ওখানে কি হলো, বিভিন্ন পরীক্ষায় এসছে সেগুলোও তোমার হয়ে গেল, আবার তুমি যেটা নোট বানিয়েছো সেটাও তোমার হয়ে গেল। তোমার একটা কম্প্যাক্ট কিন্তু নোট তৈরি যাবে, কিন্তু সোর্স কিন্তু একটাই থাকবে। সোর্স বলো, মক টেস্ট বলো, যে কোনো কিছুই বলো, কিন্তু একটাই থাকবে। তুমি যদি মাল্টিপল সোর্স যদি ইউজ করে দিয়েছো, তাহলে কি হবে, তোমার কিন্তু পড়াশোনাটা যে যে এফোর্টটা তুমি একটা নোটের উপর 100% দিতে পারবে, তুমি যদি 3-4টে তোমার যদি মেটেরিয়াল থাকে, তখন তোমার এটাকে কি হবে, এই যে তোমার এফোর্টটা ড্রেন হয়ে যাবে। ড্রেন হয়ে গিয়ে কত দেখা গেল, এখানে 25% হয়ে গেল। 4টেতে 25% যদি হয়ে যায়, সেও 100 হবে সে করলে। কিন্তু যখন তুমি পরীক্ষায় আসবে, পরীক্ষায় তোমার যে অ্যাকুরেসি থাকবে, অ্যাকুরেসি লেভেল কিন্তু 90% থাকবে না, তখন ওই 20% হয়ে যাবে। মানে তুমি 10টা কোশ্চেনের মধ্যে 2-3টে কোশ্চেন পারবে, 7-8টা কোশ্চেন এমনিও পারবে না। কম্পিটিশন থেকে প্রথম দিন কেন, প্রথম 15 মিনিটই কম্পিটিশন থেকে বাদ। তো এই কম্পিটিশনে আসতে গেলে, কম্পিটিশনে এসছো তো 15 মিনিটে বাদ হওয়ার জন্য নয়, কম্পিটিশনে এসছো পুরো চাকরিটা পাবে, পেয়ে এবং নিজের একটা সিট সিলেক্ট, মানে একটা সিট তুমি সিকিউর করবে। এটার জন্য তোমার এত খাটাখাটনি, এত কিছু তোমার রয়েছে। ঠিক আছে, সব হচ্ছে একটা জবের জন্য। চলো আমরা নেক্সট পয়েন্টে দেখি।
আচ্ছা, এই ইয়ারে কাট অফ তো আমি বলেই দিলাম। কিপ ইউর মাইন্ডসেট, কিপ রিভিশন। দেখো তোমার মাইন্ডসেট বলে দিয়েছি, মাইন্ডসেট তোমাকে রেডি করতে হবে, ডেলি প্র্যাকটিস করতে হবে, ডেলি ম্যাথ এবং রিজনিং। সকাল থেকে তুমি ধরো একটা রুটিন বানাবে, ধরে নাও তুমি সকালবেলায় একদম 5টার দিকে উঠে যাও, 5টার দিকে উঠে গিয়ে তুমি 5 AM থেকে একদম 7 AM পর্যন্ত তুমি কি করলে, এখানে তুমি অ্যাডভান্স ম্যাথ, রিজনিং যেগুলো খুব একটু টাফ রয়েছে সেগুলোকে একদম আর্লি মর্নিংয়ে ব্রেন ফ্রেশ হওয়ার সময় সেগুলোকে তুমি করে নিলে, ম্যাথ প্র্যাকটিস, রিজনিং প্র্যাকটিস ভালো করে নিলে। তারপর জিএসটাকে ধরলে, জিএসও তুমি এবার দেখা গেল তোমার জেনারেল সায়েন্স পোর্শনটা একটু খারাপ রয়েছে, যে বিষয়গুলো তোমার খারাপ রয়েছে সেই বিষয়গুলোকে তুমি কিন্তু আগে করো। কেন এখানে তুমি আমাদের ওই WBCS এর মতো কিন্তু নয় যেখানে তোমাকে 60%-এর কাছাকাছি পেলেই কিন্তু, বা এবছর যেমন 102 তোমাদের কাট অফ এসেছিল, 50% পেলেই কিন্তু হবে, এখানে না। এখানে কিন্তু তুমি প্রিভিয়াস ইয়ারে কাট অফ দেখে নিচ্ছ, 85 থেকে 90 পর্যন্ত কাট অফ তোমাদের যাচ্ছে। আমি যদি লেভেল 2ও ধরি তাও কিন্তু 72 কাট অফ গেছে, ঠিক আছে? 72 কাট অফ মানে 72% তোমাদের যাচ্ছে। সুতরাং এখানে তোমাকে যেটা পড়তে হবে সেটা কিন্তু অ্যাকুরেসি লেভেল কিন্তু বাড়াতে হবে। তুমি ধরো একটা জিনিস এমন পড়লে, ম্যাথ রিজনিং এমন প্র্যাকটিস করলে যেখানে তুমি কোশ্চেন লাগানোর সময় তুমি এখন কোশ্চেন লাগাতেই পারছো না, বা তুমি জিকে এমন ভাবে পড়লে যেখানে তুমি কোশ্চেন লাগানোর সময় তুমি কোশ্চেন লাগাতে পারছো না, ওরকম করলে তোমার হবে না। তুমি যেটাই করো না কেন তোমাকে কিন্তু অ্যাকুরেসির মাধ্যমে কিন্তু 100% অ্যাকুরেসি দিয়ে করতে হবে। আর যে জিনিসগুলো জানো না সেখানে কিন্তু তোমাকে কিন্তু ভালো করে নলেজ অ্যাকোয়ার করে নিতে হবে। আমাদের WBCS এর ক্ষেত্রে পড়ার সময় কি হয়, আমরা অনেককে কিন্তু বলি যে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এইগুলোকে আগে পড়ো, কারণ এইগুলো থেকে শিওর শর্ট তোমাদের মার্কস থাকে এবং কোশ্চেন কিন্তু অনেক ইজি থাকে অ্যাজ কম্পেয়ার টু এইসব এই যে রেলওয়ে এক্সাম, SSC এক্সামগুলো থেকে, ঠিক আছে? এখানে কিন্তু তোমাকে স্পিড অ্যান্ড অ্যাকুরেসি দুটোই কিন্তু চেক করা হবে। তাই জন্য কিন্তু এই যে জবগুলো কিন্তু মাহাত্ম অনেকটা বেশি। তো সুতরাং তোমাকে কিন্তু এখানে অলরাউন্ড পারফর্ম করতে হবে। তাই জন্য তোমাকে যেটা দরকার সেটা হচ্ছে সিলেবাস কিন্তু পুরো তোমাকে কোনো জায়গায় বাদ দিলে হবে না, সিলেবাস 100% কভার করে যেতে হবে এবং রিভিশন করে যেতে হবে। কিপ রিভিশন, কিপ প্র্যাকটিস, এবং যত পারো রিভাইজ করো এবং নিজের নোটটাকে ডেভেলপ করো। আমি বলে দিয়েছি তোমাকে, রিভিশন মানে এমন নয় যে একটা বই থেকে হিস্ট্রি পড়লাম, আর একটা বই থেকে জিওগ্রাফি পড়লাম, আর একটা বই থেকে হিস্ট্রি, আবার একটা বই থেকে পড়ে নিলাম, এরকম করলে কিন্তু হবে না। যে কোনো একটাকে বেস বই বানাতে হবে, MCQ লাগাতে হবে, যেটা পারবো না সেটাই স্টিকি নোট বানিয়ে তোমাকে এক্সট্রা ইনফোর মধ্যে রেখে দিতে হবে। এটা যদি তুমি করতে পারো তোমার NTPC যে জার্নি সেটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে। আর তোমাদের পরীক্ষা এখন অনেক দেরি আছে, এখন তোমাদের এনরোলমেন্ট পিরিয়ড চলছে, অ্যাডমিশন চলছে, তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে তোমাদের। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু তোমাদের পরীক্ষা প্রিলিমিনারি CBT-1 পরীক্ষা হয়তো তোমাদের মার্চ এপ্রিলে হতে পারে, মেবি মার্চ এপ্রিলেই হবে। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু অনেকটা টাইম তুমি তোমার হাতে পেয়ে যাচ্ছে এই পুরো জিনিসটাকে, ম্যাটারটাকে সলভ করার জন্য, ঠিক আছে? তো 8 নম্বর পরে দেখো হাউ টু অ্যানালাইজ এনি টপিক। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো দুটো জিনিস তোমাদের এখানে, তুমি যদি NTPC CBT-1 এবং CBT-2 এর কোশ্চেন পাশাপাশি রাখো তাহলে দেখবে এই যে টপিক, যেমন ইউনিটের চ্যাপ্টারটা রয়েছে ফিজিক্সের, প্রথম যখন তোমাদের CBT-1 এ কোশ্চেন থাকবে এখানে তোমাকে কি বলেছে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ফোর্স কি, মানে জাস্ট একটা তোমাকে ফ্যাকচুয়াল কোশ্চেন দিয়ে দেবে। এটা কিন্তু স্টেজ 1 এর ক্ষেত্রে বলছি যে অমুক ইয়ের ইউনিট কত, ঠিক আছে? কিন্তু CBT-2 এ যখন সেম ফিজিক্স, সেম ইউনিট চ্যাপ্টার যখন তুমি চলে আসবে, তোমাকে কিন্তু এখানে ইউনিট এবং মেজারিং গুলো নামগুলো দিয়ে দেবে এবং 3-4টে নাম দিয়ে দেবে, এবং তোমাকে কি বলবে তখন, তোমাকে বলবে এবার তুমি ম্যাচিং করো, ঠিক আছে? এই একটা ইউনিট দিলাম, এই একটা মেজারিং দিলাম, এবার A এর দাগের বলো কোনটা হবে। এখানে 4টে দিয়ে রয়েছে, দেখা গেলো A এর দাগের 2 এর হবে, B এর দাগের C এর হবে, ঠিক আছে? C এর দাগে 4 হবে, তারপর D এর দাগে 3 হবে। এইরকম তোমাকে কি করতে হবে, ম্যাচ করতে হবে, এইরকম ম্যাচ করতে হবে, ম্যাচিং করতে হবে। তো সেক্ষেত্রে তোমার কি হলো, এখানে কনসেপ্ট কিন্তু অনেক বেশি তোমার কিন্তু জানা দরকার, না হলে কিন্তু তুমি এই ম্যাচিং গুলো করতে পারবে না, এবং রিভিশন পড়াশোনা অনেক বেশি মাত্রায় দরকার। তো এই অ্যানালাইসিস গুলো তোমাকে কিন্তু করতে হবে। কয়েকটা ফ্যাকচুয়াল তুমি MCQ পড়ে গেলে, এবং তুমি র্যান্ডাম MCQ কিন্তু এখন একদম পড়া যাবে না। তাও দেখা গেল জিওগ্রাফি তুমি একটা টুক করে একটা পড়ে নিলে, র্যান্ডাম MCQ তুমি পড়ছো, এখান থেকে একটু, এখানে ইউটিউব চ্যানেলগুলো দেখবে এখন তোমাদের ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেলে দেখবে র্যান্ডাম MCQ প্র্যাকটিস সেশন চলছে, NTPC বলো বা এইসব ধরনের এক্সামিনেশনে, যেখানে এখন দেখবে র্যান্ডাম MCQ চলছে, সেগুলো একদম দেখার দরকার নেই। এখন তুমি কি করবে, এখন তুমি টপিক ওয়াইজ করবে। টপিক ওয়াইজেরও তোমার প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে, প্রথম প্রাধান্য যেটা থাকবে সেটা হচ্ছে জেনারেল সায়েন্স, কারণ জেনারেল সায়েন্স থেকে প্রচুর কোশ্চেন তোমাদের দেয়। আমি তোমাদের পরবর্তীতে পেপার অ্যানালাইসিস করে নিয়ে আসবো এবং তোমাদেরকে বলবো যে জিকের মধ্যে কোন কোন সেগমেন্টে সব থেকে বেশি তোমাদের কোশ্চেন দিয়েছে, এবং তোমার একটা কিন্তু ভালো ধারণা হয়ে যাবে যে কোন কোন সেগমেন্টে তোমাকে পড়তে হবে। দেখো কম্পিটিটিভ ফিল্ডে যেরকম তোমাদের অনেক বেশি পড়তে হয়, আবার তোমাদের কিন্তু অনেক বেশি ছাড়তে হয়, তো তোমাদেরকে জানতে হবে কোনটা পড়বো কোনটা ছাড়বো।
এবং কোনটা রাইট ওয়েতে রাইট অ্যাপ্রোচে পড়বো, এবং কিন্তু টপিকের বাইরে কিন্তু পড়া যাবে না, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। কেন টপিক ধরে কিন্তু কোশ্চেন হবে। তুমি এখন র্যান্ডাম তুমি কোনো কোশ্চেন লাগাবে না, তুমি পরীক্ষার 10-15 দিন আগে তুমি লাগাও। দেখা গেল তোমাদের এপ্রিলে পরীক্ষা, তুমি মার্চ মাসে এই যে ক্লাসগুলো স্যাররা এখন করাচ্ছেন, সবাই যারা স্বনামধন্য যারা স্যার রয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সবাই কিন্তু ইউটিপিসি প্রিপারেশন করাচ্ছে তোমাদের। তো সবাইকে উইথ ডিউ রেসপেক্ট, সবাইকে রেসপেক্ট রেখেই বলছি, খুব ভালো কাজ করছেন সকলে। তো সবার যে ক্লাসগুলো হচ্ছে তোমরা এখন দেখার দরকার নেই, তোমরা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখবে, তখন দেখবে তোমাদের কিন্তু যে প্রিপারেশনটা তোমার একটা সিলেবাস যখন কমপ্লিট হয়ে যাবে তারপর তুমি মিক্স টাইপ কোশ্চেনে যাবে। কিন্তু প্রথম যখন তুমি সিলেবাস বলো বা প্রস্তুতি শুরু থাকে যখন, তখন কিন্তু তোমাকে টপিক ওয়াইজ মারতে হয়, সিলেবাস অনেক ছোট করতে হয় এবং ছোট ছোট টার্গেট নিতে হয়, প্রত্যেক দিন ছোট ছোট টার্গেট নিতে হয়, অ্যাচিভ করতে হয়। আজকে ইউনিট অ্যান্ড মেজারমেন্টের চ্যাপ্টারটা পড়লাম, চ্যাপ্টারটা পড়ে নোটস বানিয়ে নিলাম, বা নোটস আছে নোটসের মধ্যে আপডেট করে নিলাম, এমসিকিউ লাগালাম, দিনের শেষে যা যা ইম্পর্টেন্ট পয়েন্ট আসলো সেটা আমি কি করলাম, সেটা আমি এক জায়গায় লিখে রাখলাম, ঠিক আছে। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার হয়ে গেল, ওয়ার্ক এনার্জি ফোর্স, তারপরের দিন চ্যাপ্টারে চলে গেলাম। এরকম করে তুমি কি করবে, এরকম তুমি একদিন সায়েন্স পড়বে, একদিন তুমি হিস্ট্রি পড়বে, একদিন জিওগ্রাফি পড়বে, একদিন পলিটি পড়বে, একদিন ইকোনমি পড়বে, একদিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। এরকম করে 7 দিনে 7টা টপিক তুমি যদি ঘোরাও, তোমার এক এক দিন এক এক সপ্তাহে দেখবে 7 থেকে 10টা টপিক হয়ে গেছে। প্রতি মাসের শেষে গিয়ে দেখবে 40-42 খানা টপিক হয়ে গেছে। এবং সব মিলিয়ে তুমি যদি সাম আপ করো দেখবে 100 খানা 150 খানা টপিক রয়েছে। তার মানে তুমি 3 মাসের মধ্যে পুরো টপিক তোমার কমপ্লিট হয়ে গেল। এইবার কি করবে, মোটামুটি তুমি চেষ্টা করবে যে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটা যে তুমি আজকে রেডি করলে 6 থেকে 7 দিনের মধ্যে আরেকবার রিভিশন করে নেওয়া, তাহলে তুমি রিকল করতে সুবিধা করতে পারবে। কারণ রিভিশন যদি না করো, তুমি ধরো আজকে একবার পড়লে, আবার 2 মাস পর ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার খুললে, তখন তোমার কিন্তু আর এই রিভিশন দেওয়াটা কিন্তু আর হবে না, ঠিক আছে, বা মনে রাখার ব্যাপারটা কিন্তু আবার নতুন করে তোমাকে পড়তে হবে। সুতরাং যখন নোট একদিক দিয়ে বানানো চলবে, আর একদিক দিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ চলবে, একদিক দিয়ে রিভিশন চলবে, এরকম ভাবে তুমি যদি একটা হলিস্টিক অ্যাপ্রোচে নিজের প্রিপারেশনটা নিয়ে যেতে পারো, হোপফুলি আমি তোমাকে বলতে পারি যে তোমার কিন্তু প্রিভিয়াস ইয়ারে যা তোমার রেজাল্ট হয়েছিল তার থেকে অনেক ভালো রেজাল্ট হবে, ঠিক আছে। আর এখনই তুমি চেষ্টা করবে না যে একবারে ডাইরেক্ট ফুল মক টেস্ট, বিভিন্ন মক টেস্ট, একদম ফুল মক টেস্ট দেওয়ার এখন দরকার নেই। ফুল মক টেস্ট তুমি মোটামুটি 2 মাস নিজেকে টাইম দাও, সিলেবাসটাকে ভালো করে গ্রিপ করো, মোটামুটি 60-70% সিলেবাস কভার আপ করো, তারপর গিয়ে তুমি ফুল মক টেস্ট লাগাও। মোটামুটি ডিসেম্বরে 15 তারিখ থেকে ফুল মক টেস্ট লাগাও। 50 মক টেস্ট তুমি পরীক্ষা যাওয়ার আগে লাগিয়ে নেবে, 25টা সিবিটি 1 এবং 25টা সিবিটি 2 এর জন্য। বাকি তুমি কিন্তু এই যে টপিক ওয়াইজ বারবার বলছি, টপিক ধরে ধরে তোমাকে কিন্তু এই যে পড়াশোনাটা সেটা কিন্তু করতে হবে, ঠিক আছে। তো টপিক ধরে যখন করবে, টপিকের বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। সবসময় মনে রাখবে, তুমি র্যান্ডাম যতই মিক্স টাইপ কোশ্চেন করো, সেই মিক্স টাইপ কোশ্চেন টপিক ধরে নেওয়া। মিক্স টাইপ কোশ্চেন যদি আমি একটা রিভার্স সিস্টেমে কোশ্চেন রাখি, ঠিক আছে, রিভার্স সিস্টেমে পর আমি ইন্ডিয়ান ইকোনমিক্সের আমি একটা ইনফ্লেশনের কোশ্চেন রাখলাম, তো সেটাও একটা ইনফ্লেশন চ্যাপ্টারের টপিকের কোশ্চেন, আবার রিভার্স সিস্টেমের একটা কোশ্চেন। তো সুতরাং তোমাকে কি করতে হবে, আগে কিন্তু টপিকটাকে কভার আপ করতে হবে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে, ঠিক আছে। তারপর চলে আসো 9 নম্বরে যে পয়েন্টটা আমাদের রয়েছে, সেটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ এবং রিজনিং কি এখন থেকে প্র্যাকটিস করব। ডেফিনেট করে এখন থেকে কিন্তু কনসেপ্ট যদি থাকে, কনসেপ্ট নিয়ে নাও, ইউটিউবে ক্লাস থেকে নিয়ে নাও, বা যদি মনে হয় যে না কোনো স্যারের কাছে ভর্তি হবো, সেখানে ভর্তি হতে পারো। সেখানে মানে এখন তুমি যে ধরো মনে করো যে না আমি কোনো পেড কোর্সে জয়েন করবো, শুধু সেলফ স্টাডি করবো, দুটো বই কিনে নিয়ে পড়বো, তোমার এদিকে কনসেপ্ট ক্লিয়ার নেই, তাহলে কিন্তু তুমি পরীক্ষা পাস করতে পারবে না। তোমার যদি মনে হয় যে না আমাকে একটা ম্যাথের টিচারের কাছে ভর্তি হতে হবে, আমি অ্যাডভান্স ম্যাথটা জানি না, আমাকে শিখতে হবে, তো সেক্ষেত্রে তুমি একটা ম্যাথের কোর্স জয়েন করবে। মনে হবে না রিজনিং এর কোর্স আমাকে জয়েন করতে হবে, মনে হয় সায়েন্সের আমার কনসেপ্ট ক্লিয়ার নেই, সায়েন্সটাকে আমাকে বুঝতে হবে, সায়েন্সটাকে আমরা শুধু আমি ওপর দিয়ে পড়ে যাচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাকে যদি 2-1টা পেড কোর্সে জয়েন করতে হয়, ম্যাথের জন্য একটা কোর্স, বা একটা এমন কোর্সে জয়েন করলাম যে যেখানে ধরো হলিস্টিক অ্যাপ্রোচে সবগুলোই পড়ায়, একটা ব্যাচ নিয়ে নিলাম, বা একটা এরকম কিছু তোমাকে একটা করে নিলাম, তোমাকে কিন্তু এগুলো করতে হবে। এগুলো করা এমন নয় যে একদম যে সেই ইনস্টিটিউশনে ভর্তি হয়ে গেলাম তারা একদম বিশাল টাকা কামিয়ে বেরিয়ে গেল, এমন নয়। বেনিফিট তাদের যেমন আছে তার থেকে 100 গুণ বেশি বেনিফিট তোমার রয়েছে, কেন তারা হয়তো একটা সাডেন বাচ্চার কাছ থেকে একটা সাডেন টপিক নিয়ে তাদের ইনস্টিটিউশন চাললো, কিন্তু তুমি যদি ওইখানে পড়ে যদি একটা চাকরি লাগিয়ে ফেলতে পারো, তোমার জীবনটা বদলে যাবে, ঠিক আছে। বোঝার বিষয় হচ্ছে যে অ্যাডভান্স ম্যাথ, রিজনিং, প্র্যাকটিস, কিপ নোটস, পিওআইকিউ, নিউ সেটস অফ কোশ্চেন, এইগুলো তোমাকে কিন্তু করতে হবে। কারণ এইগুলো তুমি যদি না করো, তাহলে কিন্তু তোমার যে প্রিপারেশনটা, তুমি ধরো পিওআইকিউ লাগাচ্ছ, ঠিক আছে, পিওআইকিউ লাগিয়ে তুমি সব মোটামুটি পারছো, এবার দেখা গেল যে তোমার নিউ সেট অফ কোশ্চেন কিরকম, তোমার নতুন ট্রেন্ডিং কোশ্চেন তোমাকে দিতে হবে, ফেস করতে হবে কোশ্চেনে, তো সেখানেও কিন্তু তোমাকে ফেস করতে হতে পারে, ঠিক আছে। তো সেইগুলো কিন্তু তুমি পিছুপা হবে না, কোশ্চেনের মতো ফেস করবে, কোশ্চেন পারলে না পারলে সেটা আলাদা ব্যাপার।
না পারলে পরে রিভাইজ করবে, কনসেপ্ট বোঝার চেষ্টা করবে, পারলে পরে তো খুবই ভালো, পরবর্তী কোশ্চেনের দিকে এগিয়ে যাবে। একটু প্রথম দিকে সহজ সহজ কোশ্চেন নেবে, তারপর আস্তে 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 ইজি থেকে মডারেট, মডারেট থেকে হার্ড, এরকম ভাবে তুমি যাবে এবং নিজের স্পিড অ্যান্ড অ্যাকুরেসিটা বাড়ানোর চেষ্টা করবে। কেননা রেলওয়ে এক্সামে কিন্তু টাইম কম থাকে, নাম্বার অফ কোশ্চেন অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এখানে কিন্তু স্পিডটাও কিন্তু বাড়াতে হবে এবং উইথ অ্যাকুরেসি বাড়াতে হবে। এমন নয় শুধু স্পিড বাড়িয়ে গেলাম আর ভুল করে গেলাম উত্তর, এমনও নয়, ঠিক আছে। তো প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনে সলভ করে নেবে এবং প্রতিদিনের কিন্তু তুমি এই যে ডেলি কাজগুলো, ঠিক আছে, ম্যাথ প্র্যাকটিস করা, রিজনিং প্র্যাকটিস করা, জিকে নোট বানানো, যদি নোট বানানো থাকে সেটাকে রিভাইজ করা, জিপে টপিক ওয়াইজ সেটাকে তুমি ডেলি প্র্যাকটিস করার পর নতুন কিছু যদি ইনফো মনে হয় যে না এই ইনফোটা আমার কাছে নতুন, এটা আমি পাচ্ছি, সেটাকে আবার একটা জায়গায় লিখে রাখা। এগুলো কিন্তু প্রত্যেক দিনকার কাজ, প্রত্যেক দিনে তোমাকে কিন্তু করতে হবে, তবেই তুমি কিন্তু এখানে পারবে। তুমি দেখবে আমাদের ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে কি হয়, অনেকটা টাইম আমরা পেয়ে যাই। মানে দেখা গেল একটা ছেলে ডাব্লিউবিসিএস যখন পড়ছে জেনারেল স্টাডিজ, শুধু একটা চ্যাপ্টারের জেনারেল স্টাডিজ, একটা টপিক যেটা রয়েছে যেখানে পড়ার জন্য সে একটা বছর পর বছর সময় পেয়ে যাচ্ছে। কিন্তু এখানে তোমাদের কিন্তু সেটা হবে না। তুমি হার্ডলি তোমার কত টাইম থাকবে, 6 থেকে 7 মাসের মধ্যে তোমাদের সিবিটি 1 হয়ে যাবে। এবার সিবিটি 1-এ যদি তুমি পাস না করতে পারো তাহলে তোমার কিন্তু সবকিছুই গেল। তো সুতরাং আরো 4-5 বছর তোমাকে কিন্তু ওয়েট করতে হবে এনটিপিসির জন্য। তখন দেখা যাবে তোমার বয়সও আর থাকবে কি থাকবে না সেটা তো আমি জানি না, ভিডিওর রূপান্তরে তুমি তোমাদের কত বয়স হয়েছে সেটা আমার জানা নেই। বোঝা গেল? তো মোদ্দা কথা হচ্ছে অ্যাডভান্স ম্যাথ, রিজনিং ক্লাসেস, নোটস, পিওয়াইকিউ, নিউ সেটস অফ কোশ্চেন, সমস্ত কিছু কিন্তু এখন থেকেই শুরু হবে। আর একটা হচ্ছে ডেলি কতক্ষণ পড়তে হবে। দেখো সেলফ স্টাডি যদি করতে পারো মোটামুটি 8 থেকে 10 ঘন্টা রেলওয়ে এনটিপিসির জন্য তোমাকে পড়তে হবে। কম্পিটিশন তাগড়া কম্পিটিশন আছে, ঠিক আছে। তুমি মনে করো না 1 ঘন্টা এদিক থেকে ওদিক থেকে দুটো এমসিকিউ ইউটিউবে ক্লাস করে নিলাম যে বিশাল কিছু হয়ে গেল। এটা কিন্তু তুমি এরকম করলে কোনোদিন পাস করতে পারবে না, আমি তোমাকে বলছি। তোমাকে কি করতে হবে, তোমাকে একদম পুরো একটা রুটিনে তোমাকে ফেলতে হবে, নিজের পুরো পড়াশোনাটাকে একটা বাঁধা রুটিনে ফেলতে হবে। মানে ধরে নাও মোটামুটি একটা সকাল থেকে ধরো একটা ম্যাথের জন্য টাইম অ্যালট করতে হবে, রিজনিং এর জন্য টাইম অ্যালট করতে হবে, সায়েন্সের জন্য একটা, জিএস এর জন্য একটা, মক টেস্টের জন্য একটা, এবং লাস্টে ডে অ্যানালাইসিস জন্য সারাদিনে কি আউটপুট বেরোলো সেটার জন্য একটা। আমি তোমাদের একটা ডেইলি রুটিন শিট বানিয়ে দেবো যে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা রেলওয়েতে তোমরা কিভাবে রেলওয়ে এক্সামের জন্য একদম স্পেশালি তোমাদের স্পেসিফিক টপিক ধরে ধরে আমি তোমাদেরকে একটা রুটিন বানিয়ে দেবো। যে রুটিনে তোমরা যদি একদম মানে একদম যাকে বলে যে মানে একদম পুরো মুখ থুবড়ে তোমরা যদি এটাকে মানে একদম পুরো মানে ডেডিকেশনের সঙ্গে যে ধৈর্য রেখে যদি ফলো করতে পারো, ডেফিনেট করে 6 থেকে 8 মাস পর কিন্তু রেজাল্ট তোমার আসতে বাধ্য। আর নোটস কিন্তু বলে দিলাম, নোটস কিন্তু আপডেট করতে হবে, কিপ আপডেট ইওর নোটস, এমসিকিউ লাগাও, নোটস আপডেট করো, ডেলি মক টেস্ট দিতে হবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দিতে হবে এবং নিজের উইকনেসটাকে ফাইন্ড করতে হবে, আবার রিভিশন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, রিভিশন করতে হবে। আর সবার আগে যেটা করতে হবে, নিজের যে স্টাডি মেটেরিয়াল সেটাকে কিন্তু নিশ্চিত করে ফেলতে হবে যে না আমি এই স্টাডি মেটেরিয়ালটা, কারণ পরীক্ষা যত কাছে আসবে তোমাকে তত রিভাইজ করতে হবে। তাহলে তুমি যদি একটা কমপ্লিট তোমার কাছে নোটস না থাকে যেটাকে তুমি বেস করে তুমি রিভিশন করবে, তো সেটা যদি তুমি এখন থেকে না বানিয়ে নিতে পারো তাহলে তো পরীক্ষার আগে তুমি খেয়ে হারিয়ে ফেলবে। কারণ পরীক্ষার আগে দেখা যাবে তুমি তখন ওই বাজার চলতি গতানুগতিক 2-1 মডেল বই নেবে বা ওয়ানলাইনার বই, তখন যাবে যে অল্প করে পড়ে নিয়ে চলে যাবো ওখানে, তো হালকা করে পড়বে, এখন হালকা নাম্বারই পাবে, ঠিক আছে। তো সুতরাং তোমাকে যেটা করতে হবে এখন থেকে খুব ভালো করে ডেলি হার্ডওয়ার্ক করতে হবে। এমন নয় যে আজকে 8 থেকে 10 ঘন্টা পড়ে নিলাম, কালকে আবার 2 ঘন্টা পড়লাম, পরশু দিন পড়লাম না, তারপরের দিন মামার বাড়ি চলে গেলাম, মাসির বাড়ি চলে গেলাম, খেলতে গেলাম, এদিক গেলাম ওদিক গেলাম, ওরকম না। তোমার কাছে একটা নির্দিষ্ট 4 থেকে 6 মাসের একটা রুটিন থাকবে এবং এই রুটিন অনুযায়ী তুমি যদি পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু তোমার এখানে সাফল্য অনেকটা কিন্তু মানে চান্সেস কিন্তু পার্সেন্টাইল হিসেবে যদি কষি তাহলে কিন্তু তোমার অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। বলার বিষয় হচ্ছে এটাই। আজকে দেখো এইরকম পয়েন্ট আলোচনা করতে গেলে এখন তোমাকে হাজারখানা পয়েন্ট আলোচনা করা যাবে, কিন্তু একটা স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে যতগুলো, আমাদের তো প্রচুর স্টুডেন্টের সঙ্গে কথা হয়, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখে আমি মোটামুটি একটা 10টা পয়েন্ট তোমাদের জন্য সাজিয়েছিলাম, এই পয়েন্টের ভিডিও তোমাদের দিয়ে দিলাম। এবার তোমাদের আমাদের এই ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপে, এই অ্যাপ্লিকেশনে এবং তোমাদের এই যে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে, এই ইউটিউব চ্যানেলে তো আমি ধারাবাহিকভাবে এনটিপিসির জন্য ক্লাস এবং তোমাদের জন্য এরকম স্টিক্স অ্যান্ড ট্রিপস এবং তোমাদের বেসিক করে কিন্তু আমি স্ট্র্যাটেজিক্যাল ভিডিও, ঠিক আছে, মানে তোমার এক্সাম অ্যানালাইসিস, পোস্ট এক্সাম অ্যানালাইসিস, টপিক এবং তোমাদের যে টপিক, আমি তোমাদের কিছু কিছু টপিক দিয়ে দেবো, সেগুলোর উপর এমসিকিউ, টপিক ওয়াইজ এমসিকিউ সেশন নিয়ে আসবো। সেইগুলোতে তোমরা কি করবে, যেমন ধরো রেলওয়ে এনটিপিসির ওপরে বলে দিতে পারি যে এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির উপর যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন টপ 50 কোশ্চেন, এবং এই টপ 50 কোশ্চেন যেটা থাকবে বা টপ 20 কোশ্চেন যে থাকবে একদম রেলওয়ে পিওআইকিউ
এবং নতুন কিছু কোশ্চেন যেগুলো আসতে পারে এরকম ধরনের তোমাদের কিন্তু আমি কিন্তু নিয়ে আসবো, তোমাদের জন্য সেশন নিয়ে আসবো। তো সেখানে দেখবে তোমরা যখন পড়াশোনা করবে এবং এই কোশ্চেনগুলো যখন ফেস করবে, নিউ সেট অফ কোশ্চেন যখন তোমার কাছে আসবে, তখন তুমি কিন্তু দেখবে যে এরকম ধরনের কোশ্চেন কিন্তু সচরাচর কোনো জায়গায় করানো হয় না। একমাত্র আমরাই কিন্তু অনেক ইনডেপথ অ্যানালাইসিস করে তোমাদের জন্য কোশ্চেনগুলো নিয়ে আসবো। হোপফুলি তোমাদের অনেক বেশি বেনিফিটেড হবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই রইল। ডেফিনেট করে তোমাদের এই ভিডিও সম্বন্ধে যদি কোনো কমেন্ট থাকে, কোনো একটা পয়েন্ট নিয়ে যদি তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে, বা আপকামিং তোমাদের কি কি ক্লাসেস বা অ্যানালাইসিস বা যে কোনো ধরনের যা কিছু রিকোয়ারমেন্ট তোমাদের থাকে, রিকোয়েস্ট থাকে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি ডেফিনেট করে কিন্তু তোমাদের জন্য এগুলো করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত রইলো। কেমন লাগলো ডেফিনেট করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে সকলে জানিও। আর আমাদের চ্যানেল, নতুন চ্যানেলটা আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সাম, এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও সকলে। এবং তোমরা কি করবে, তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলটাকে ফলো করবে, আমাদের টেলিগ্রাম গ্রুপ ভিশন ডাব্লিউবিসি এসে জয়েন করে রাখতে পারো। আর ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপটাকেও ডাউনলোড করে নিতে পারো। সেটাতে কিন্তু আমি যত রেলের ক্লাস হবে তার পিডিএফ গুলো কিন্তু আমি অ্যাপের মধ্যে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত রইলো। থ্যাংক ইউ।